গল্পের শুরুতে আমরা ফিনিস্ট নামের এক শক্তিশালী মানুষ এবং তার শিষ্য অ্যান্ডিকে দেখতে পাই। তখন তারা দুজনে বনে যাচ্ছিল এক বিশাল বুনো শুয়োর ধরতে, যে মানুষের ফসল নষ্ট করছিল। এই কারণে গ্রামের মানুষরা খুব বিরক্ত ছিল। কিন্তু ফিনিস্ট সেই বিপজ্জনক প্রাণীকেও একটুও ভয় পেত না। সে অ্যান্ডিকে বলল, সবাই আমাকে বীর ভাবে, আমি যদি এই শুয়োরটাকে বসে আনতে না পারি তাহলে আমার কোনো সম্মান থাকবে? এই কথা বলেই সে তার অস্ত্র তুলে শুয়োরটিকে আক্রমণ করল, কিন্তু তার ছোট ছোট আঘাতে শুয়োরটার কিছুই হল না। ফিনিস্টকে সাহায্য করতে অ্যান্ডিও তার অস্ত্র দিয়ে শুয়োরটিকে আঘাত করল, কিন্তু সেই অস্ত্র শুয়োরের নাকে লাগে, আর তাতেই শুয়োরটা ঘুম থেকে জেগে ওঠে। এবার শুয়োরটা রেগে গিয়ে সোজা অ্যান্ডির দিকে তেড়ে আসে। ঠিক তখনই ফিনিস্ট সামনে এসে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সে যতই চেষ্টা করুক শুয়োরটার সামনে তার কোনো জোর চলে না। শুয়োরটা এক ধাক্কায় ফিনিস্টকে বাতাসে ছুঁড়ে ফেলে দেয়। পরে ফিনিস্ট আবার নিচে পড়ে শুয়োরটার গায়েই পড়ে। শুয়োরটিকে বসে আনতে অ্যান্ডি ফিনিস্টের দিকে এক টুকরো দড়ি ছুঁড়ে দেয়। ফিনিস্ট দড়িটা ধরতেই শুয়োরটা হঠাৎ করে আকাশে উড়ে উঠতে শুরু করে। ফিনিস্ট সঙ্গে সঙ্গে শুয়োরের ডানা আর শিংয়ের সঙ্গে দড়ি বেঁধে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন সে নিজের ইচ্ছা মতো শুয়োরটাকে উড়াতে পারে। শীঘ্রই সেই উড়ন্ত শুয়োরটিকে নিয়ে গ্রামের ওপর দিয়ে উড়ে গেল। গ্রামবাসীরা যখন এই দৃশ্য দেখল, তখন তারা চিৎকার করে ফিনিস্টের নাম ধরে আনন্দ করতে লাগল। সেই গ্রামে বাবা ইয়াগা নামে এক ডাইনিও ছিল। সে ফিনিস্টকে বলল, তুমি যদি এত শক্তিশালী হও তাহলে প্রমাণ করো। আমার বাড়ির সামনে একটা বিশাল পাথর আছে যেটা জল আটকে দিচ্ছে, তুমি ওটা সরাও। এই বলে সে ফিনিস্টকে চ্যালেঞ্জ করল পাথরটা সরাতে। ফিনিস্ট বলল, আমি জীবনে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হয়েছি, আর তুমি আমাকে একটা ছোট পাথর সরাতে বলছো? তারপর সে তার সাহসিকতার গল্প বলতে শুরু করল, কিন্তু ইয়াগা বলল, আমি এসব বিশ্বাস করব না যতক্ষণ না নিজের চোখে না দেখি। এই কথা শুনে আশেপাশের সবাই হাসতে লাগল। এতে ফিনিস্ট রাগে ঘরে চলে গেল। তার মনে খুব রাগ হলো ইয়াগারের ওপর, কারণ মানুষ এখন তাকে নিয়ে মজা করছে, তার সাহসিকতার প্রশংসা করছে না। এখন সে চায় সবাই যেন আবার তার শক্তি আর সাহসকে সম্মান করে। অ্যান্ডি বলল, এটার একটা উপায় আছে। সামনে যে টাওয়ারটা আছে, সবাই বলে সেখানে একটা রাক্ষস এক সুন্দরী মেয়েকে বন্দি করে রেখেছে। সে নাকি একজন রাজকন্যা। যদি তুমি ওই রাক্ষসকে মেরে রাজকন্যাকে মুক্ত করো, তাহলে তোমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। ফিনিস্ট ঠিক করল সে ওই দানবের সঙ্গে অবশ্যই লড়বে। রাত নামতেই ফিনিস্ট আর অ্যান্ডি টাওয়ারের দিকে রওনা দিল। টাওয়ারে গিয়ে তারা দেখল কিছু যোদ্ধা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে, তবে তারা বিখ্যাত হতে নয়, রাজকন্যাকে উদ্ধার করে তাকে বিয়ে করতে চায়। তারা সবাই ফিনিস্টকে জিজ্ঞাসা করল, আমরা যদি সবাই মিলে দানবটাকে মারি তাহলে রাজকন্যা কাকে বিয়ে করবে? ফিনিস্ট বলল, আমি রাজকন্যাকে চাই না, আমি এখানে খ্যাতি অর্জন করতে এসেছি। তারপর ফিনিস্ট পাশে সরে অ্যান্ডিকে বলল, আমি একাই দানবটাকে মারতে চাই, আমি সকাল পর্যন্ত অপেক্ষা করব না। এই কথা বলে সে জানলা দিয়ে টাওয়ারের ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে সে রাজকন্যার সঙ্গে দেখা করল। রাজকন্যা তাকে জিজ্ঞাসা করল, তুমি কি মরতে এসেছ? ফিনিস্ট বলল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এই কথা শুনেই রাজকন্যা দৌড়ে পালাতে গেল। ফিনিস্ট তাকে থামাতে হাত ধরে, কিন্তু রাজকন্যা তার হাত ছেড়ে দিয়ে একটা স্তম্ভের পেছনে লুকিয়ে পড়ল। ঠিক তখনই পিছন থেকে একটা বিশাল সাপ ফিনিস্টকে আক্রমণ করল। ফিনিস্ট সঙ্গে সঙ্গে সেই সাপটার সঙ্গে লড়াই শুরু করে দিল। তখন ফিনিস্ট বুঝতে পারল যে এটা কোনো সাধারণ সাপ নয়, বরং সেই রাক্ষসের লেজ, যার সঙ্গে সে লড়াই করতে এসেছিল। এটা বুঝে নিয়ে সে প্রথমেই রাক্ষসটিকে প্রবল আক্রমণ করল, কিন্তু যখন তার কোনো আঘাতেই রাক্ষসের কিছু হলো না, তখন ফিনিস্ট সেই লেজটা মানে সাপের মুখটা তার হাতে ধরে ফেলল এবং নিজের সমস্ত শক্তি দিয়ে সেটার মুখ ছিঁড়ে ফেলার চেষ্টা করল। কিন্তু সে মুখটা খুলতেই সাপটা হঠাৎ করে ফিনিস্টের চোখে থুতু ছুঁড়ে দেয়। এতে ফিনিস্ট আর কিছুই দেখতে পেল না, সে পুরোপুরি অন্ধ হয়ে গেল। তবু ফিনিস্ট হাল ছাড়েনি, সে পা দিয়ে মাটি ছুঁড়ে ছুঁড়ে তার অস্ত্র খুঁজে বের করল। তারপর আবার দানবটিকে আক্রমণ করল, কিন্তু এবার সেই রাক্ষস অদৃশ্য হয়ে গেল। ফিনিস্ট এত জোরে আক্রমণ চালাল যে টাওয়ারটাই ভেঙে পড়তে শুরু করল।
টাওয়ার ভাঙার শব্দে অন্য সব যোদ্ধারাও জেগে উঠল। তারা টাওয়ারের ধ্বংসাবশেষের কাছে এসে পৌঁছালো, কিন্তু সেখানে তারা রাজকন্যা বা রাক্ষসকে তো দেখতে পেল না, শুধু ফিনিস্টকেই দেখতে পেল। সে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল এবং ধীরে ধীরে উঠে আসছিল। যখন অ্যান্ডি জানতে পারল যে ফিনিস্ট তার দৃষ্টিশক্তি হারিয়েছে, তখন সে তাকে সেখান থেকে নিয়ে বাড়ি ফিরে এলো। ফিনিস্ট চোখ হারানোর জন্য খুব রেগে গিয়েছিল, সে খুব হতাশ হয়ে পড়েছিল। অ্যান্ডি তার এই অবস্থা সহ্য করতে পারছিল না, তাই সে বাবা ইয়াগার কাছে গেল সাহায্যের জন্য। সে সব খুলে বলল, ফিনিস্টের কি হয়েছে, কিভাবে তার চোখ গেছে। কিন্তু বাবা ইয়াগা সরাসরি সাহায্য করতে অস্বীকার করল, কারণ যখন ফিনিস্ট সমস্যায় পড়েছিল তখন সে বাবা ইয়াগাকে সাহায্য করেনি। এই কথা শুনে ফিনিস্ট খুবই দুঃখ পেল। এভাবে দিন চলতে লাগলো। এখন অ্যান্ডিও আর ফিনিস্টের কাছে আসতো না। ফিনিস্ট একা একা খুব কষ্টে তার কাজগুলো করত। সে বাইরে গিয়ে খাবার কিনে আনত, কিন্তু পথের বাচ্চারা তার ফল চুরি করে নিয়ে যেত। এদিকে তার কাছে যে সামান্য টাকা ছিল সেটাও ফুরিয়ে আসছিল। একদিন অ্যান্ডি ফিনিস্টের বাড়িতে এলো, কিন্তু ফিনিস্ট রেগে গিয়ে তাকে বলল, আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই, তুমি বরং অন্য কিছু খুঁজে নাও। এই কথা শুনে অ্যান্ডি চুপচাপ চলে গেল। সময়ের সঙ্গে সঙ্গে ফিনিস্টের সব টাকা শেষ হয়ে গেল। অবশেষে একদিন ফিনিস্ট এমন অবস্থায় পৌঁছালো যে সে বাজার থেকে পচা ফল খেতে শুরু করল। এরপর এমনই একদিন যখন সে পচা ফলও খুঁজে পেল না, তখন সে ঝুড়ি নিয়ে বাজারে বসেছিল। ঠিক তখন বাবা ইয়াগা সেদিক দিয়ে যাচ্ছিল। সে ফিনিস্টকে দেখে নিজের ঝুড়ি থেকে কিছু খাবার নিয়ে ফিনিস্টের ঝুড়িতে ঢেলে দিল। তারা কিছু বলার আগেই হঠাৎ গ্রামে কিছু ডাকাত আক্রমণ করল। ডাকাতরা গ্রামবাসীদের হত্যা করতে শুরু করল। যদিও ফিনিস্ট কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু সে স্পষ্ট শুনতে পাচ্ছিল মানুষ কেমন কষ্ট পাচ্ছে, কেমন করে মারা যাচ্ছে। ডাকাতরা যখন ফিনিস্টের কাছে এলো, তখন সে তাদের পায়ের শব্দ শুনে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। দেখতে না পেলেও কেবল শব্দ শুনেই সে একসাথে 2-3 জন ডাকাতের সঙ্গে লড়তে লাগল। একজন ডাকাত ফিনিস্টের দিকে দড়ি ছুঁড়ে মারল, কিন্তু ফিনিস্ট সেটা ধরে ফেলল, ডাকাতটিকে তার ঘোড়া থেকে ফেলে দিল এবং নিজের দিকে টেনে এনে তাকে মারধর করল। তবে কিছু ডাকাত পেছন থেকে তাকে আক্রমণ করে, আর তখনই ফিনিস্ট অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে যে সে একটি জাহাজে আছে। তার গলা এবং হাত কাঠের ফ্রেমের সঙ্গে বাঁধা। জাহাজে বাবা ইয়াগা এবং আরও অনেক গ্রামবাসী ছিল। সেই সঙ্গে আমরা দেখতে পাই অ্যান্ডিও জাহাজে আছে, সে অবাধে জাহাজে ঘুরে বেড়াচ্ছে। তখন বাবা ইয়াগা জিজ্ঞেস করলেন, তোমরা এত অবাধে ঘুরে বেড়াচ্ছ কিভাবে? অ্যান্ডি বলল, আমি ডাকাতদের বোঝাতে পেরেছি যে আমি তাদের পক্ষেই আছি, আমি তাদের সাহায্য করব। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে গ্রামবাসীদের ওপর নজর রাখব। এদিকে অ্যান্ডির হাতে এখন একটা সোনার বাতি আছে, যা সে ডাকাতদের কাছ থেকে চুরি করেছিল। সে বলেছিল এই বাতি বিক্রি করে সে অনেক টাকা রোজগার করবে। অ্যান্ডি যখন বাতিটা ঘষে পরিষ্কার করল, তখনই সেখান থেকে এক দৈত্য বেরিয়ে এলো। ওকে দেখে সবাই ভয় পেয়ে গেল, এমনকি অ্যান্ডিও নিচের তলা থেকে শব্দ শুনতে পেল। একজন দৈত্য সেখানে এসে হাজির হলো, কিন্তু সে একজন ডাকাতকে মেরে সোজা উপরের তলায় ছুঁড়ে ফেলল। এরপর দৈত্যটি যখন অ্যান্ডির কাছে গিয়ে তার ইচ্ছার কথা জানতে চাইল, তখন অ্যান্ডি তাকে আবার প্রদীপের ভেতরে ফিরে যেতে বলল। দৈত্যটি অ্যান্ডির কথা শুনে আবার প্রদীপের ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই ওপরের তলা থেকে একজন ডাকাত নেমে এসে অ্যান্ডির গলায় তরবারি ধরে তার কাছ থেকে প্রদীপটি ছিনিয়ে নিল। এর কিছুক্ষণ পরেই জাহাজটি আরবে পৌঁছালো। সব গ্রামবাসীদেরকে এক লাইনে দাঁড় করিয়ে দাস হিসাবে বিক্রির জন্য প্রস্তুত করা হলো। তখন একজন মুখোশধারী লোক এসে ফিনিস্ট, বাবা ইয়াগা এবং অ্যান্ডিকে কিনে নিল। সে তাদের নিজের প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদে পৌঁছেই সবাই অবাক হয়ে গেল, কারণ এটা ছিল বিশাল আর চমকপ্রদ। ভেতরে রোবটরা কাজ করছিল, যদিও এটি দেখতে ছিল অনেক পুরনো যুগের মতো। এরপর লোকটি মুখোশ খুলে ফেলল। সে বলল, অবাক হয়ো না, আমি একজন বিজ্ঞানী, এই রোবটগুলো আমি তৈরি করেছি। সে জানাল যে সে মানুষের জীবন সহজ করতে আরও অনেক মেশিন তৈরি করেছে। ফিনিস্ট তখন
তাকে তার গল্প বলল। সে একসময় কত শক্তিশালী যোদ্ধা ছিল আর কিভাবে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে এখন দুর্বল হয়ে পড়েছে। বিজ্ঞানী বললেন, আমি তোমার কথা শুনেছি আর বাবা ইয়াগার কথাও জানি। এই বিজ্ঞানী যেসব দাস কিনেছিলেন তাদের সবাইকে মুক্ত করে দিলেন। রাতের খাবারের সময় বিজ্ঞানী তার রোবটদের মাধ্যমে খাবারের অর্ডার দিলেন। এটা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। তারা ভাবল এটা বুঝি জাদু। কিন্তু বিজ্ঞানী বললেন, না, এটা জাদু নয়। আমি গত 500 বছর ধরে এসব আবিষ্কারে কাজ করে যাচ্ছি। এই কথা শুনে ইয়াগা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি 500 বছর বেঁচে আছো, তাও এত তরুণ আছো কিভাবে? বিজ্ঞানী উত্তর দিলেন, আমি এমন এক রাসায়নিক আবিষ্কার করেছি যেটা খেলে একজন মানুষ চিরকাল তরুণ থাকতে পারে। তারপর তিনি 3 জনকে তার গবেষণাগারে নিয়ে গেলেন। সেখানে ফিনিস্ট তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো এই রাসায়নিক খেলে আমি দৃষ্টিশক্তি ফিরে পেতে পারি? বিজ্ঞানী বললেন, না, সেটা সম্ভব নয়, কিন্তু আমার কাছে অন্য একটা ব্যবস্থা আছে। তিনি ফিনিস্টকে একজোড়া বিশেষ চশমা পরালেন, যেটা পরার পর ফিনিস্ট আবার সব কিছু দেখতে পেল। বিজ্ঞানীর বিশ্বাস ছিল বিজ্ঞানের মাধ্যমে যে কোনো অলৌকিক কাজ বাস্তব করা সম্ভব। সে বলল, যারা জাদু ব্যবহার করে তারা পৃথিবীর ক্ষতি করছে। এই ধরনের ক্ষতিকর শক্তিকে ধ্বংস করার জন্য সে একটি যন্ত্র তৈরি করেছে। এই কথা প্রমাণ করতে সে ডাকাতদের কাছ থেকে পাওয়া সেই সোনার বাতিটি বের করে আনল। ইয়াগা সতর্ক করে বললেন, এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু বিজ্ঞানী থামলেন না। তিনি বাতিটি খসলেন আর সেখান থেকে দৈত্য বেরিয়ে এলো। বিজ্ঞানী সঙ্গে সঙ্গে তার তৈরি যন্ত্রটি চালু করলেন। যন্ত্রটি দৈত্যটিকে টেনে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর সে বলল, দেখো, আমার আবিষ্কার এই দৈত্যটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। সেই রাতেই বিজ্ঞানী জানতে পারলেন যে কাছাকাছি এক পাহাড়ে একটা রাক্ষস আছে যে সাধারণ মানুষের ক্ষতি করছে। বিজ্ঞানী বললেন, ওকে আটকাতেই হবে। ফিনিস্ট যখন শুনল রাক্ষসের মুখ সিংহের মতো আর লেজ সাপের মতো, তখনই সে বুঝে গেল এটাই সেই দানব যে একসময় তাকে অন্ধ করেছিল। ফিনিস্ট বলল, আমি যাব, আমাকে ওই রাক্ষসের ওপর প্রতিশোধ নিতে হবে। কিন্তু বিজ্ঞানী চায়নি ফিনিস্ট নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলুক। তবু ফিনিস্ট বলল, তুমি আমাকে সাহায্য করেছ, এবার আমার পালা তোমাকে সাহায্য করার। তখন বিজ্ঞানী তাকে এমন একটি যন্ত্র দিলেন যা রাক্ষসের কাছাকাছি নিলে সেটি তাকে স্বয়ংক্রিয়ভাবে বন্দী করে ফেলবে। সেই রাতে বাবা ইয়াগা বিজ্ঞানীর ল্যাবে ঢুকলেন। তিনি রাসায়নিকটি খেতে চাইলেন যাতে তিনিও চিরকাল তরুণ থাকতে পারেন। কিন্তু বিজ্ঞানী তাকে ধরে বললেন, তোমরা যদি সেই দানবটিকে ধরতে পারো তাহলে আমি নিজের হাতেই তোমাদের ওই রাসায়নিকের একটুখানি দিয়ে দেব। পরদিন যখন সবাই রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, বিজ্ঞানী তার মহাকাশ যানটি দেখালেন, যেটার সাহায্যে তারা খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। বিজ্ঞানী সবাইকে দেখালেন কিভাবে সেটি চালাতে হয়। যাওয়ার আগে তিনি বলে দিলেন, আমি দানবটিকে জীবিত চাই। তিনি ফিনিস্টের অস্ত্রটাও উন্নত করেছিলেন। এবার সেটাই একটা বোতাম ছিল, যেটা চাপলেই সেই অস্ত্র এমন কিছু করতে পারত যা আগে পারত না। তারা উড়ন্ত তরকারিতে বসে রওনা হলো আর খুব শিগগিরই সেই পাহাড়ে পৌঁছালো যেখানে দানবটি লুকিয়েছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফিনিস্ট অবশেষে দানবটির পায়ের ছাপ খুঁজে পেল। সেই ছাপগুলো একটি গুহার দিকেই নিয়ে যাচ্ছিল। ফিনিস্ট বিজ্ঞানীর বানানো যন্ত্রটি গুহার বাইরে রেখে দিলেন। তিনি জানতেন তাকে দানবটিকে মারতে হবে না, শুধু ফাঁদে ফেললেই চলবে। তাই তিনি শান্তভাবে গুহার ভেতর ঢুকে নিজের অস্ত্র দিয়ে দানবটিকে চ্যালেঞ্জ করলেন। তারপর তাড়াতাড়ি বেরিয়ে এলেন। বেরোনোর সময় ফিনিস্টের মাথা একটি গাছে আঘাত করে আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন দানবটিও গুহা থেকে বেরিয়ে আসে। দানবটি ফিনিস্টকে আঘাত করার আগেই বাবা ইয়াগা দ্রুত যন্ত্রটি চালু করে দেন। যন্ত্রের ভেতর থেকে অনেকগুলো শিকল বেরিয়ে এসে দানবটিকে ধরে টেনে নেয়। তারপর ইয়াগা আবার লিভার টিপে যন্ত্রটি বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ফিনিস্টের জ্ঞান ফিরে আসে। এরপর তারা সবাই একসাথে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। যেহেতু যাত্রাটা অনেক লম্বা ছিল, তাই তারা রাতের মধ্যে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সেই রাতে ফিনিশড খাঁচার ভেতর থেকে একটি মেয়ের গলা শুনতে পেল। সে খাঁচা খুলতে শুরু করল। বাবা ইয়াগা তাকে থামাতে চাইলেন, কিন্তু ফিনিশড শোনেনি। যখন খাঁচা খুলে গেল তখন দেখা গেল ভেতরে সেই একই রাজকন্যা বসে আছে যাকে ফিনিশড আগেও টাওয়ারের ভেতরে দেখেছিল। বাবা ইয়াগা অবাক হয়ে বললেন, এর মানে রাজকন্যাটি সেই দানব। তিনি সতর্ক করে বললেন, ওকে বাইরে ছেড়ে দেওয়া খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু ফিনিশ তো ইতিমধ্যে রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিল, তাই সে কিছু শুনতেই চায়নি। সে রাজকন্যার দিকে হাত বাড়াতেই বাবা ইয়াগা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং দ্রুত খাঁচাটি বন্ধ করে দেন। রাজকন্যা তখন বলল, আমি তোমার হাত ধরিনি, কারণ আমার ওপর অভিশাপ আছে। যদি কোনো পুরুষ আমাকে স্পর্শ করে তাহলে আমি রাক্ষস হয়ে যাই। সে আরও বলল, সে খারাপ নয়, কেউ তাকে আঘাত না করলে সে কাউকে ক্ষতি করে না, তাই তার কারণে কেউ আহত হয় না। সে পাহাড়ে একা থাকে, কিন্তু তবুও মানুষ তাকে শান্তিতে থাকতে দেয় না। এইদিকে আমরা দেখতে পেলাম যে বিজ্ঞানী এক কৃষকের বিড়াল চুরি করেছেন। কৃষক তাকে অনুরোধ করে বললেন, বিড়ালটি কারো ক্ষতি করে না, বরং সাহায্য করতে পারে। রাতে সেই বিড়ালটি এমন এক ধরনের আলো ছড়ায় যা তার চারপাশকে আলোকিত করে তোলে। কিন্তু বিজ্ঞানী কৃষকের কথা শুনলেন না। তিনি বিড়ালটিকে তার এক যন্ত্রের নিচে রেখে দিলেন। সেই যন্ত্রটি যে কোনো প্রাণী থেকে জাদুকরী শক্তি টেনে নিতে পারে। ঠিক সেভাবে যন্ত্রটি বিড়ালের জাদুকরী শক্তি শুষে নিয়ে তা এক ধরনের রাসায়নিকে রূপান্তর করল, যা বিজ্ঞানী তার সেফের ভেতরে সংরক্ষণ করে রাখলেন। বিজ্ঞানী ইতিমধ্যেই অনেক জাদুকরী রাসায়নিক সংগ্রহ করেছিলেন। এর মধ্যে রাজকুমারী আর ফিনিশড একে অপরের প্রেমে পড়ে যান। কিন্তু বাবা ইয়াগা আর অ্যান্ডি দুজনকেই ধরে বিজ্ঞানীর কাছে নিয়ে গেলেন। যখন তারা বিজ্ঞানীর প্রাসাদে পৌঁছালেন তখন তারা একটু দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করতে লাগলেন। তারা দেখতে পেলেন যে বিজ্ঞানী একটি জাদুকরী পাখির শরীর থেকে সমস্ত জাদু টেনে নিচ্ছেন, আর সেই জাদু রাসায়নিকের মাধ্যমে রোবটগুলোর শক্তিতে পরিণত হচ্ছে। এর মানে বিজ্ঞানীর তৈরি রোবটগুলো আসলে বিজ্ঞানের সাহায্যে চলে না, চলে জাদুর সাহায্যে। বিজ্ঞানী সব জাদুকর প্রাণী থেকেই জাদু টেনে নিয়ে রাসায়নিক বানাচ্ছিলেন। তখন হঠাৎ বাবা ইয়াগা রাগে ফেটে পড়ে সামনে এগিয়ে গেলেন। তিনি বললেন, তুমি মিথ্যা বলেছ, এই রোবটগুলো কোনো আবিষ্কার নয়, এগুলো জাদুর পুতুল। তোমার নিজের যৌবনও সেই একই জাদু দিয়ে টিকে আছে যা তুমি নিরীহ প্রাণীদের মেরে অর্জন করেছ। বিজ্ঞানী এসব কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন, যে আমার সত্য জানে সে আর বাঁচতে পারবে না। তখন বাবা ইয়াগা আর অ্যান্ডি ভয়ে পালাতে শুরু করলেন। পালানোর আগে বাবা ইয়াগা ফিনিশড আর রাজকুমারীকে মুক্ত করে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন বিজ্ঞানী রাজকুমারীর সঙ্গেও একই কাজ করতে চায়। রাজকুমারী তখন জানালেন যে তিনি বিজ্ঞানীকে চিনেন, বিজ্ঞানী অনেক দিন ধরেই তার পেছনে লেগে আছেন। এরই মধ্যে বিজ্ঞানী সেখানে চলে এলেন। তিনি তার সব রোবট জড়ো করলেন যাতে কেউ পালাতে না পারে। তারপর তিনি নিজের যন্ত্র চালু করলেন এবং রাজকুমারীর শরীর থেকে জাদু টানতে শুরু করলেন। ফিনিশড তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, তাই সে কিছুই করতে পারছিল না। শুধু সে রাজকুমারীর হাত ধরতে পারল, আর তাতেই রাজকুমারী আবার রাক্ষসের রূপ নিল। সঙ্গে সঙ্গে সে শিকল ছিঁড়ে পালিয়ে গেল। এই সুযোগে বাবা ইয়াগা আর ফিনিশডও পালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিজ্ঞানীর রোবট সৈন্যরা তাদের তাড়া করল। বাবা ইয়াগা তখন নিজের জাদু ব্যবহার করলেন। তিনি তরমুজের বীজ ছুঁড়ে দিলেন, যা মুহূর্তেই বিশাল বিশাল তরমুজে পরিণত হয়ে পথ আটকে দিল। তখন বিজ্ঞানী নিজের সবচেয়ে বড় রোবট, একটি বিশাল কচ্ছপ রোবট ছেড়ে দিলেন। এই রোবট ছেড়ে দিয়ে তিনি নিশ্চিত করতে চাইলেন যে ফিনিশড আর ইয়াগা যেন পালাতে না পারে, কারণ তারা তার সব গোপন রহস্য জেনে ফেলেছে। অ্যান্ডি বিজ্ঞানীকে বোঝাতে চেষ্টা করলেন যে তার কাছে ইতিমধ্যেই অনেক জাদুকরী রাসায়নিক আছে, নতুন করে আর সংগ্রহ করার দরকার নেই, কিন্তু বিজ্ঞানী কিছুই শুনলেন না। যখন কচ্ছপ রোবটটি বেরিয়ে এলো তখন তার ভারে পুরো দুর্গ ভেঙে পড়ল। বিজ্ঞানী নিজে সেই কচ্ছপ রোবটের ভেতরে ছিলেন এবং ফিনিশড, ইয়াগা ও অ্যান্ডিকে তাড়া করতে লাগলেন। তিনি তাদের দিকে কামানের গোলা ছুড়তে শুরু করলেন।
ফিনিস্ট তখন ইয়াগাকে বললেন, রোবটটাকে একটু আমার দিকে আনো, আমি এর উপরে উঠে একে উল্টে দেওয়ার চেষ্টা করব, কারণ একবার যদি কচ্ছপটা উল্টে যায় তাহলে আর উঠে দাঁড়াতে পারবে না। ইয়াগা সেটা করতে গেলেন, কিন্তু যেই রোবটটা তার কাছে আসলো সঙ্গে সঙ্গে তার ভেতরের যন্ত্রটি ইয়াগার শরীর থেকে জাদু টানতে শুরু করল। এর ফলে ইয়াগাকে অনেক বৃদ্ধ দেখাতে লাগল। ফিনিস্ট এটা দেখে মনের ভেতর খুব ব্যথা পেল। সে বিজ্ঞানীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। সেই ফাঁকে ফিনিস্ট রোবটের উপরে উঠে গেল। বিজ্ঞানী এটা দেখে রোবটের বিশাল বাহু ছুঁড়ে ফিনিস্টকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ফিনিস্ট পড়ে গেল না, তবে তার চশমা পড়ে গেল। সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। বাবা ইয়াগা সেটা বুঝে সঙ্গে সঙ্গে ফিনিস্টকে দিক নির্দেশ দিতে শুরু করলেন। কোথায় যেতে হবে, কিভাবে লড়তে হবে সব বলে দিলেন। ঠিক তখনই রাক্ষসে রূপান্তরিত রাজকুমারী সেখানে এসে পৌঁছালেন। বিজ্ঞানী তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলেন। এদিকে ফিনিস্ট রোবটের গলায় একটি শিকল পেঁচিয়ে সেটিকে উল্টাতে চেষ্টা করলেন। রোবটটি উল্টে গেল, আর তার ভেতরে থাকা সব জাদুকরী রাসায়নিক বাইরের দিকে বেরিয়ে এলো। বিজ্ঞানী তখন পালানোর চেষ্টা করলেন। তিনি নিজের বানানো জাদুকরী ডানা পড়ে উড়ে যেতে চাইলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন এবং রাসায়নিকের পুকুরে পড়ে মারা গেলেন। ফিনিস্ট এত কিছুর পর ক্লান্ত হয়ে মাটিতে পড়ে রইলেন। রাজকুমারী তাকে সেখানে পড়ে থাকতে দেখে কাঁদতে শুরু করলেন। তিনি মনে করলেন হয়তো ফিনিস্টের কিছু হয়ে গেছে, কারণ তখন তিনি নিজেও তার প্রেমে পড়ে গিয়েছিলেন। ঠিক তখনই ফিনিস্টের চোখে জল আসলো, আর হঠাৎ তার জ্ঞান ফিরে এলো। তার সঙ্গে সঙ্গে ফিরে এলো দৃষ্টিও। সে রাজকুমারীর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। কিন্তু রাজকুমারী দুঃখিত মুখে বললেন, আমার উপর এখনো অভিশাপ আছে, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এই কথা শুনে ফিনিস্টের মন ভেঙে গেল। সে আর কিছু না বলে তার সঙ্গীদের সঙ্গে গ্রামে ফিরে গেল। কিন্তু গ্রামে ফিরে গিয়েও সে রাজকুমারীর কথা ভুলতে পারল না। সে সারা দিন তার কথা ভেবে হারিয়ে থাকত। ঠিক তখনই বাবা ইয়াগা আবার নিজের যৌবন ফিরে পাওয়ার উপায় খুঁজছিলেন। সেই সময়ে তিনি রাজকুমারীর অভিশাপ ভাঙার উপায়ও খুঁজে পেলেন। তিনি খুশিতে দৌড়ে গিয়ে ফিনিস্টকে বললেন, এই অভিশাপটা ইচ্ছা করে দেওয়া হয়েছিল, রাজকুমারীর কোনো দোষ ছিল না, আর এখন আমরা সেটা ভাঙার উপায় পেয়েছি। কিন্তু সেটা সম্ভবত এই গল্পের পরের সিনেমায় দেখানো হবে, যেটা এখনো মুক্তি পায়নি।